আজকে তো 10,000 গালি আমাকে খাইতে হবে যে কথাগুলো আমি বলবো। আমার মতো গালি বোধহয় টকশো করে এমন মানুষ বাংলাদেশে কেউ খায় না। কি গালি দেয় এগুলো কল্পনা করতে পারবেন না। এবং গালি দেওয়ার পিছনের নামটা লেখা থাকে ইসলাম। আমি সবাইকে চিনি, এদেরকে, তাদের কথা শুনে চিনি, তাদের চেহারা দেখে চিনি, তাদের দাড়ি দেখে চিনি, তাদের আদর্শিক যে চিন্তা ভাবনা দেখে চিনি। এরা নাকি এই দেশে ইসলাম করতে চায় এবং এমন ধরনের বকাবকি এরা করে, আমি অসম্ভব আমার কাছে মনে হয়। এবং আমি এটা প্রথমেই এই দেশের একটা রাজনৈতিক দল, এই দলটার সাথে আমার কোনো সময় দূর সম্পর্ক ছিল না। আমি দলের রাজনীতি করি না, জামাতকে আমি বিশ্বাসও করি না, তাদের আদর্শ, কিন্তু তাদেরকে আমি শত্রুও মনে করতাম না। আমি মনে করতাম বাংলাদেশে এখন যারা জন্মগ্রহণ করছে তারা তো ৭১-এ যুদ্ধে বিরোধিতা করে নাই, আচ্ছা তারা তাদের রাজনীতি করুক। এবং তারা বেশ ভালো রাজনীতি করছে, কিন্তু যেদিন থেকে তারা মুক্তিযুদ্ধ সম্পর্কে বলা শুরু করছে, আমি এটা বলবো একটু পরে, মুক্তিযুদ্ধ সম্পর্কে যেদিন বিরোধিতা শুরু করছে যে ৭১-এর মুক্তিযুদ্ধ কোনো যুদ্ধ না, এখনো আজকেও তাদের এক ছেলে অবুদের সভাপতি, এরা যে জ্ঞানী হয়েছে, এই জ্ঞানীরা কিন্তু এখনো বলে যে তারা কিন্তু মুক্তিযুদ্ধ সমর্থন করছিল। মুক্তিযুদ্ধ আসলে শেখ মুজিবুর রহমান চাইছে না, চাইছিল গোলাম আজম সাহেব এবং জামাত ইসলাম। কিন্তু পরে তারা একটু পিছায় গেল, দেখলো ভারত আইসা এখানে যোগদান করছে, এই কারণে পিছায় গেল। এ হলো তাদের আজকের ভাষা। এত মিথ্যাবাদী, এত ইতিহাস সম্পর্কে এত জ্ঞান পাপীরা, জাতীয়ভাবে আন্তর্জাতিকভাবে যারা মিথ্যা কথা বলে, এক নম্বর তারা রাজনীতিবিদ হওয়া উচিত না, তাদের দল থাকা উচিত না, ইসলামের নামটাকে তারা কলঙ্কিত করতেছে এসব কথা, এত মিথ্যা কথা বইলা। এই যে আমি আজকে কথা বলতেছি, আমাকে 10,000 গালি দিবে, কি গালি দিবে আপনাকে বললাম না আমি। এরা যেটা শুরু করছে, এক নম্বর এদেরকে খুব ভালোভাবে কেউ না কেউ ট্রেনিং দিছে গত 4-5 বছর। কোনো কালো শক্তি এদের পিছনে আছে যারা মুক্তিযুদ্ধ মানে না। বাংলাদেশটা তাদের কাছে খুব গ্লানিকর একটা ব্যাপার হয়েছে, কারণ তাদের পূর্বপুরুষরা বাংলাদেশে হেরে গেছে। এটা কোনোদিন তারা ভুলতে পারে নাই বলে এটা প্রতিশোধমূলক ভাবে তারা অনেক ভাবে চেষ্টা করে। এটার একটা পর্যায়ে এসে দাঁড়াইছে কিছু সন্তানকে, আমাদের কিছু ব্রিলিয়েন্ট সন্তান, এরা কিন্তু একটা পর্যায়ে খুব ব্রিলিয়েন্ট সন্তান, সব দিক থেকে না, তাদের সাহসিকতার দিক থেকে, বাস্তব জ্ঞানের দিক থেকে, বুদ্ধির দিক থেকে, বিবেচনার দিয়ে এরা খুব, ওই যে ছেলেগুলো, এদেরকে আমি এইটা বলবো ভেরি স্মার্ট বয়েস, কিন্তু চেতনার স্তরে তারা অন্যদের চেতনা গ্রহণ করছে। আজকের আধুনিক চেতনা তারা গ্রহণ করে নাই। করলে সেকেন্ড রিপাবলিক যে কথাটা, এই কথাটা তারা বলতো না। সেকেন্ড রিপাবলিক মানে আগের আমি কিছুই মানি না, আমি মুক্তিযুদ্ধ মানি না, ৭২-এর সংবিধান কিছুই মানি না। অথচ দুইটা জিনিস হয়েছে, লক্ষ লক্ষ লোকের রক্তের উপর দিয়া এই দেশের মানুষের বাড়িঘর উপর অনেক কিছু হয়েছে, ছেলেরা কিছুই জানে না। বাঙালি জাতি একটা স্বাধীনতার জন্য বা মুক্তির জন্য যে জীবন দিচ্ছে, কম সময়ে এত জীবন কোনোদিন বাঙালি না, পৃথিবীর কোন জাতি এইভাবে এত কম সময়ের মধ্যে এত লোক জীবন দেয় না, এত কষ্ট করে না। এই ছেলেরা এটাকে অস্বীকার করতে চায় খুব বুদ্ধিমত্তার সাথে, এবং তাদেরকে অস্বীকার করেন। এরা কিন্তু একটা কথা আছে, এক বৃন্তে দুটি ফুল, এরা কিন্তু এক বৃন্তে কয়েকটি ফুল। এটা এক জায়গার থেকে তারা সৃষ্টি হয়েছে, এক জায়গা থেকে একটা শক্তি। এখানে তাদের উৎসটা সব এক জায়গাতে, উৎসটা, সেই উৎসের কারণে তারা সেকেন্ড রিপাবলিক বলতেছে। কথাটা খুব সুন্দর, কিন্তু মানুষ ভিতরে গেলে পরে বুঝবে। এটা আমাদের সালাউদ্দিন আহমদ সাহেব বলছে, আমাদের স্থায়ী কমিটির সদস্য বইলা রাখছে শুধু, কিন্তু আমি আরো কঠিন ভাবে বলতেছি, সেকেন্ড রিপাবলিক যারা বলে এরা বাংলাদেশের মুক্তিযুদ্ধ, যদিও কইছে কালকে বিপদে পড়ে মুক্তিযুদ্ধের কথা পরশুদিন কইছে, এর আগে এরা 6 মাস পর্যন্ত মুক্তিযুদ্ধ ৭১ স্বীকারই করে নাই। এটা শুধু ফজলুর রহমানদের মতো কিছু মানুষ এই দেশে জীবিত আছে যারা জীবন দিতে চায় মুক্তিযুদ্ধের জন্য, উপায় নাই তাদের, সেই কারণে তারা এখন বিপদে পড়ে মুক্তিযুদ্ধটা বলে, নাহলে এটা বলতো না। এটা এরা শেষ করে দিছিল। এই যে ঢেউটা তারা আসছিল, ওই ঢেউটার সামনে গিয়ে দাঁড়াইছিলাম আমাদের মতো কিছু পাগল, যে এই ঢেউ আঘাত করতে দিব না,
রাজাকারের ঢেউ, আলবদরের ঢেউ এদেশে আঘাত ওইভাবে করতে দিব না। যে কারণে সেকেন্ড রিপাবলিকটা কি চায় তারা? সব সংবিধান সব বদল করে ফেলবো। আমি দেখতেছি তারা বাংলাদেশের নামটাই প্রথম বদলেছে। যদিও তারা বলতেছে যে একটা কমিশন বদলেছে, কমিশনের নেতার নাম হইল আলী রিয়াজ, ডক্টর আলী রিয়াজ, একজন প্রফেসর। তাকে আমি জ্ঞানে বুদ্ধিতে আমি তাকে ছোট মনে করি না, কিন্তু বিবেচনায় আমি মনে করি তার এই কমিশনের চেয়ারম্যান হওয়ার কোনো ধরনের রাইট নেই তার, কারণ সেই দেশের নাগরিকই না। 40 বছর এখানে ছিলেন, সে আমেরিকার নাগরিক। এরা নুরুল আমিন সাহেবের মতো, আমার ভাইয়ের মতো, যদিও বয়স আমার ছোট, আমার চেয়ে জ্ঞানে অনেক বড়, ফেরদৌস সাহেবদের মতো পলিটিক্যাল সায়েন্সের অনেক প্রফেসর আছে, আইনের অনেক প্রফেসর আছে এই দেশে, এখনো জীবিত বাংলাদেশে। তাদেরকে বাদ দিয়ে একটা লোককে আইনা প্রথমে কথা হইল সংবিধানটা ছুঁড়ে ফেলাই দিব, সংবিধান খুব খারাপ জিনিস। আর ছেলেরা বললো 72 সংবিধান কবর দিয়া দিব। কথাগুলা খুব বুঝাচ্ছে, এই ভাষাগুলো খুব জেদের ভাষা, কিন্তু জেদ, ছুঁড়ে ফেলে দিব, কবর দিয়া দিব। আমি যদি বলি আমার কিরণ ভাইকে আমি চাকরি থেকে রাখবো না, আপনি দয়া করেন, ইউর সার্ভিস ইজ নো লঙ্গার রিকোয়ার্ড, এটুকু লেখলেই তো যথেষ্ট। আর যদি কেউ বলে ইউ উইল বি কিকড আউট ফ্রম হিয়ার, দুটো তো দুই রকম, দুইটাই এক জিনিস হবে, কিন্তু ভাষার ডিফারেন্স এইখানে। এই ভাষাটা যে তারা ব্যবহার করতে, এই ভাষাটাই হলো বাংলাদেশকে মুক্তিযুদ্ধকে মানে এইখানে গিয়া দাঁড়াবে। যেটা আমি আপনাকে বলি, এই ছেলেরা গিয়া একটা জিনিসের মুখোমুখি দাঁড়াবে, যেটা খুব বিপদ হবে যদি ইউনূস সাহেব যদি না বুঝে। তাদের গার্জেন হলো ইউনূস সাহেব, গার্জেন হলো ইউনূস সাহেব, এই ছেলেদের গার্জেন ইউনূস সাহেব, অথবা ছেলেরা ইউনূস সাহেবকে বানাইছে, যেটা ইউনূস সাহেব বলতে চায় যে ছাত্র হয়ে আমাকে বানাইছে। যে কথাটা ব্যাকরণ ভাবে উনি ঠিক বলেন নাই, উনার মতো মহাজ্ঞানী লোক এই দেশের ছাত্র জনতা কেউ তাকে অস্বীকার করে না। 18 কোটি মানুষ ইউনূস সাহেবের নাম আসার পরে হাত তুলে বলছে ইয়েস ইয়েস হি ইজ আওয়ার লিডার, উনি আসলে পরে এই দেশ ঠিক হবে। সবাই তাকে চাইছে, কিন্তু উনার যে আজকের কর্মকাণ্ড, এটা দেশকে কোথায় নিয়ে যাবে আমি জানি না। আমাদের গ্রামে একটা কথা আছে, ঘর নষ্ট বড় ভাই পাগল। যে ঘরের বড় ভাই পাগল, তাকে এই ঘর কোনোদিন ঠিক হয় না। আমি একটা ছোট্ট প্রশ্ন করে আমরা যাবো আবার, সেটা হচ্ছে আপনি অনেক আলোচনা সমালোচনার মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দিলেন এবং সেখানে বললেন প্রফেসর ডক্টর ইউনূসকে 18 কোটি মানুষের সমর্থন দিয়েছে। নিশ্চয়ই আমরা মনে করি যে বাংলাদেশের নোবেল বিজয়ী একজন ব্যক্তি, তাকেও কিন্তু অনেক অপমান অপদস্থ নাজেহাল বাংলাদেশের মাটিতে হতে হয়েছে। যেরকম বেগম খালেদা জিয়াকে বিনা কারণে জেল খাটতে হয়েছে, দুজনকে পানিতে ডুবানো, পদ্মায় ডুবানোর কথা বলা হয়েছে। আপনি কি মনে করেন জুলাই বিপ্লবে যাদের কথা বলছিলেন তাদের অবদান কি আপনি কিভাবে দেখবেন? এই যে আজকে যে নাহিদ সাহেবের কথা বলছেন, তারা ডিবি হেফাজতে ছিলেন, ব্রিলিয়ান্ট ছেলে বললাম, এদেরকে ব্রিলিয়ান্ট ছেলে বললাম না তাদেরকে, কিন্তু তাদের পিছনে যে শক্তি আছে, সেই শক্তি যারা তাদেরকে চালায়, তারা দিনে রাইতে একরকম না, তারা অন্তরে এবং বাহিরে একরকম না। একটা পর্যায়ে আইসা পড়তে পারে, মানুষ বলতে পারে যে একটা দেশে মুনাফেক ভালো না ফ্যাসিস্ট ভালো, মুনাফেক খারাপ না ফ্যাসিস্ট খারাপ, এই জায়গাতে আইসা পড়তে পারে। আপনি বলবেন একরকম, কাজ করবেন আরেক রকম, মানুষকে লাভ দিবেন আরেক রকম, সামনে দেখাইবেন একদম আপনার মতো। আর এইরকম ওলি আল্লাহ নাই, এখন তো দেখি ওলি আল্লাহ ডাকে কেউ কোনো রাজনৈতিক নেতারা এরকম নাই। কিন্তু আমি জানি আপনি খুব অন্ধকারের জীব হিসাবে কাজ করেন, আমি কথাগুলা খুব বোঝার চেষ্টা করেন, খুব বিগ ক্লিয়ার। এই দেশে যে এখন যে ঝামেলাটা হইতেছে, এই ঝামেলাটার জন্য একটি রাজনৈতিক দল অনেক বেশি দায়ী। তারা তাদের পাওনার চেয়ে আকাঙ্ক্ষা এত বেশি অফুরন্ত হয়ে গেছে যে সব বাদ দিয়ে দিব। অনেক বেশি নাকি প্রত্যাশা অনেক বেশি, যে কারণে তাদের স্লোগান হইল 2 সাপের 1 বিষ, নৌকার দানের শেষ। অর্থাৎ নৌকা তো নৌকা গেছে, আমিও চাই যাক। 10 বছর মাঝে আওয়ামী লীগ লিখতে পারবে না। আমি তো এই কথাটা প্রথম আমি বলছি। বাংলাদেশে আওয়ামী লীগের কথা হাসিনার, শেখ হাসিনার কত চিন্তা করে লাভ নাই। বাট হোয়াট অ্যাবাউট বিএনপি? যে জমিটা বিএনপির, বাংলাদেশে আন্দোলন করছে 15 বছর বিএনপি, চারা লাগাইছে বিএনপি, নিড়ানি দিছে বিএনপি, খেতে পানি দিছে বিএনপি, ধান হলুদ করছে বিএনপি। আপনি এসে 1 মাস কাটছেন, আপনি হলেন দাওয়াল।
আপনার বাড়ি কোন এলাকায় আমি জানি না, আমার ভাইয়ের লোকজন আমার এলাকায় হাওয়ার এলাকায় দাওয়াল হিসাবে কাজ করতে। আপনি হলেন দাওয়াল, আপনি 8 টাকা মুড়ি খাটলে একটা পাইবেন। এখন আপনি বলতেছেন আপনার এই সব, আপনি রাষ্ট্রের সমস্ত সহযোগিতা নিয়ে কান্না আছে ভাই। আপনি বাস আনেন রাষ্ট্রের, টাকা আনেন, লাল কার্পেট আনেন রাষ্ট্রের, স্টেজ করেন রাষ্ট্রের, টাকা পান রাষ্ট্রের, কইয়া আপনি কতগুলা যুবক আইসা বলতেছেন আমরা এই দেশ অকর্ম। আবার এই দেশের একজন চাকর যে চাকরি করে ইউনূস সাহেবের, সে বলতেছে তুমি বা প্রধানমন্ত্রী। কথাগুলো আমাদের ছেলেরা প্রধানমন্ত্রী হবে, আমাদের মাথার উপরে থাকবে, আমার কোনো আপত্তি নাই। কিন্তু আজকের প্রেক্ষাপটে যখন একজন চাকরিজীবী বলে ফেলে যে চাকরিজীবী হলো ইউনূস সাহেব, ইউনূস সাহেবের মুখপাত্র যখন বলে ফেলে তুমি হবা প্রধানমন্ত্রী, তখন তো সেইখানেই সন্দেহ যায় ডাল মে কুছ কালা হে। জি, নিশ্চয়ই আমরা আলোচনা আবার ফিরে আসবো। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন এবং আমরা বীর মুক্তিযোদ্ধা মিস্টার ফজলুর রহমানের কাছ থেকে তার ক্ষোভ বেদনা। আমার খুব বেদনা না এটা, আচ্ছা এটা সত্যি না, এটা বললেন না, এটা বললে আমাকে ছোট করো। আমার খুব বেদনা না, এটাই আমার বাস্তব মানে বাস্তব বিশ্বাস এবং আমার বাস্তব উপলব্ধি। এটা আমার খুব, আমি উপলব্ধির কথাগুলো বলতে, নিশ্চয়ই এটা শেষ হয়ে গেছে। আমি বললাম আপনারা সামনে থাকলে দেশ শেষ হবে না। আপনারা একটু আবার একটু নিজেরা কথা বলেন, একত্রিত হন, পর্দার আড়াল থেকেও কথা বলেন, সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি আমাদের দেখবেন আপনি সময় শেষ হয়ে যাচ্ছে, সবাই মিলে মিশে বসেন, আমার এখানে লেখা আছে সময়কে আমি শেষ কথা। সেটাই আহ্বান জানাবেন আপনি। আপনি তো বাংলাদেশের অন্যতম একজন রাজনৈতিক বলিষ্ঠ যোদ্ধা, যেটি আপনি বলেন যে আওয়ামী লীগে ভালো মানুষ থাকতে পারে না, আপনি বলেন সবসময় থাকতে পারে। আওয়ামী লীগ একটি অভিশপ্ত রাজনৈতিক দল, যারা সৃষ্টি করছিল তারা থাকতে পারে নাই। জি আপনি এই কথা বলেছেন এবং আজকে কিন্তু আপনি আবারও রিপিট করলেন যে আওয়ামী লীগ আবার অশব্দটি বাংলাদেশে থাকবে না। সুতরাং আমরা সবাই মিলেমিশে কিভাবে থাকতে পারি, সবাইকে বোঝানো কিভাবে যায়, সেটাই আমরা চিন্তা করবো নিশ্চয়ই। মাত্র এটাই আমাদের সুসন্তান জনাব অধ্যাপক মোহাম্মদ ইউনূস সাহেবে যদি সঠিক সিদ্ধান্ত নেয়, এবং এই সঠিক সিদ্ধান্তটা হইল আগামী ডিসেম্বরের মধ্যে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার পার্লামেন্ট ইলেকশন। এর বাইরে যত কথা আসবে সমস্ত কথাগুলোই হইল অনির্বাচিত ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য বিভিন্ন ধরনের কূটকৌশলগত কথা। যেমন গণপরিষদ, কালকে দেখলাম ওই দলের একটা ছেলে সচিব হয়েছে, ওই ছেলেটা বলছে গণপরিষদটা কি? আমরা কি বাদ, তাইলে তো এই সরকারটাকে বলতে হবে যে তুমি এখন উইথড্র করো। তোমাকে 7 মাস আগে যে সংবিধানের অধীনে আপনি শপথ নিলেন, সেই সংবিধানটা আছে কি নাই? না থাকলে তো ইউনূস সাহেব নিজে হলো এখানে অবৈধ। যদি আমি অস্বীকার করি ইউনূস সাহেব যদি যে সংবিধান নাই, তার অর্থ হইল উনারা তো বিপ্লবী সরকার করেন নাই। তাইলে এই সরকারটাকে যদি আপনি মানেন কনস্টিটিউশনে, তাইলে গণপরিষদ ইলেকশনটা তো হতে পারে না। গণপরিষদ ইলেকশন হলো দেশে যখন কোনো সংবিধান নাই, নতুন সংবিধান করতে হবে, তখন আপনার আসবে গণপরিষদ। ওই যে এমসিএ 70 সনের যেভাবেই বিতর্ক হোক, 72-এর 10 এপ্রিল থেকে ধরে 72-এর 4 নভেম্বর পর্যন্ত যে সময়টা, এটা ছিল গণপরিষদ। এরাই ওটা করছে। তারপরে আবার এরা বলছে ইয়েস উই ডু রিজাইন, এখন পার্লামেন্ট ইলেকশন হোক, কারণ তখন সংবিধান ছিল না। এখন তো একটা সংবিধান আছে। 1, 2 নম্বর, যারা বলতেছে স্থানীয় সরকার, এমন ভাবে বলতেছে জামাতের মতো একটা দল যখন স্থানীয় সরকার ইলেকশন ছাড়া কিছু মানি না বলে, এর অর্থ হইল সমস্ত আওয়ামী লীগ যাদেরকে আপনারা পরাজিত করেছেন বলে, এরা সব এখানে আইসা আবার গ্রামে গ্রামে বসবে। মেম্বার, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, যেখানে মার্কা নাই, আপনি কিভাবে ডিটেক্ট করবেন যে এই লোকটা আওয়ামী লীগ না এই লোকটা বিএনপি? তাদেরকে দাঁড়াইতে দিবেন না আপনি? আওয়ামী লীগের না হয় 10,000 লোক বাইরে চলে গেছে, আওয়ামী লীগের ভোট কি 10,000? যারা থাকবে তারা ভোট দিবে না, আর আপনি তার কাছে গিয়ে ভোট চাইতে হবে না? আমার কথাটা খুব বোঝার চেষ্টা করে। যখনই আপনি তার কাছে ভোট চাইবেন, তখন তো আপনি তার কাছে দুর্বল হয়ে গেলেন। এই স্থানীয় সরকার ইলেকশন হলো পেঁচ লাগানোর কথা। শেষ কথাটা আমি আপনাকে বলি, আরো আছে কিন্তু সব, যেমন আনুপাতিক হারে নির্বাচন। অনেক আমি শেষ করে নাই, এখন সবাই মিলে বসতে হবে। সব
ইউনূস সাহেব সবাইকে ডাকবে, জি। ডাইকা বলবে আমরা যতটুকু নির্বাচন কেন্দ্রিক যতটুকু আমরা সংস্কার করতে সব একমত হই, এইটুক সংস্কার পরেরটা রইল পার্লামেন্ট ইলেকশনে যারা মেজরিটি হবে তাদের জন্য, তারা অন্যদেরকে সবাইকে নিয়ে সংস্কার করবে, আর আমি এইটুক সংস্কার করে গেলাম, ইলেকশন উইল বি হেল্ড। নির্বাচন তাইলে দেশে শান্তি আসবে, এছাড়া শান্তি আসবে না, আমরা যার যার কথায় থাকবো।